বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির আজকের আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সাথে স্টুডিওতে বরাবরের মতো আজকেও যোগ দিয়েছেন ময়মনসিংহ থেকে আমাদের ডেডিকেটেড সিনিয়র পিএইচডি, ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি, একাধারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং একই সাথে একজন সিনিয়র সাংবাদিক এবং কবিও বটে। আজকে আমরা ওনার কাছ থেকে একটা কবিতা দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করব। তো যেহেতু পয়লা বৈশাখ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা আর কবিতা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। জনাব এ.কে.এম. সাদিকুর রহমান আকন্দ কিরণ, আপনাকে ধন্যবাদ এবং আজকের প্রোগ্রামের সূচনার লগ্নে আপনার সেই ঐতিহাসিক কবিতা, যেটা আপনি কিছুক্ষণ আগে আমাকে একটু শোনালেন, সেই কবিতাটা শোনার মাধ্যমে আমরা আজকের প্রোগ্রামটি শুরু করতে চাই। ধন্যবাদ। জনাব এ.কে.এম. সাদিকুর রহমান আকন্দ কিরণ, ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি, ডেস্টিনি 2000 লিমিটেড, ময়মনসিংহ। ধন্যবাদ। ধন্যবাদ বুরহানুদ্দিন। আজকের এই পহেলা বৈশাখের দিন, বছরের প্রথম দিন, সারা বাংলাদেশের আমার ডেস্টিনি পরিবারের সকল সদস্যদেরকে এই নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে যারা অন্যান্য ডেস্টিনির বাইরে যারা আছেন, তারা বউ বাচ্চা নিয়ে ঘুরতেছে, কেনাকাটা করতেছে, খেলনা, বাচ্চাদের জন্য খেলনা কিনতেছে। আর এই সময়ে আমরা এই ডেস্টিনিতে কাজ করে কত দুর্ভাগা যে আমরা এই ডেস্টিনির ৪৫ লক্ষ পরিবারের সদস্যদের পক্ষে কথা বলার জন্য আপনার মুখোমুখি হয়েছি, এবং আপনি আমাকে এইটুকু সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে আপনি আমাকে পরিচয় করিয়ে দিলেন যে একজন কবি একটা কবিতা দিয়ে আমার আজকের আলোচনা শুরু। এই কথাটা আমার গুরু রফিকুল আমিন সেই ২০১২ সালে হেড অফিসে এরকম ভাবে বলছিলেন যে হি ইজ কবি। তো আমি ওনাকে বলেছিলাম, ওনাদের উদ্দেশ্যে বলেছিলাম যে আই এম নট কবি, ছন্দে ছন্দে কথা বলাটা আমার হবি। তো বুরহান সাহেব, আমি আজকে আপনাকেও ঠিক কথাটাই রিটার্ন দিচ্ছি যে আসলে আই এম নট কবি, বাট ছন্দে ছন্দে কথা বলাটা আমার হবি। তো আজকের আমার শুরুটা এই ছন্দে ছন্দে কথা বলাটা আমার গুরু রফিকুল আমিন স্যারকে নিয়েই। তো আমি যে লেখাটা লেখা শুরু করছি, উনি যতদিন লাইভে এসে যে কথাগুলো বলবে, সেই কথাগুলোই আমি উনাকে ছন্দা আকারে একটু রিটার্ন দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো, আমি কোনো রাজনীতি করি না, আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কোনো কিছুই করি না। আমি শুধু একটা দল নিয়ে আমি করেছি, ওনার সাথে কথা বলে, সেটা হলো ডেস্টিনি, ডেস্টিনি, ডেস্টিনি। এটাই ছিল আমার দল। আমাকে এখনো কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি কোন দল করেন, আমি বলি যে ডেস্টিনি দল। তো যাক, আজকে আমি আলোচনায় যাচ্ছি। আমার আজকের লেখাটার মূল সারমর্মটা হলো রফিকুল আমিন। আমার গুরু ১২ বছর জেল খাটার পর পেলেন জামিন। ৪৫ লক্ষ স্বাধীন ডিস্ট্রিবিউটর অপেক্ষায় গুরুর জামিন, মানে ডেস্টিনি স্বাধীন। ১৫ই জানুয়ারি জেল থেকে বের হওয়ার পর কেটে যাচ্ছে এক এক করে দিন। হচ্ছে প্রোগ্রাম, বলছে কথা আমার গুরু রফিকুল আমিন। ভাষাগুলো মিলাতে পারি না, কথাগুলো মিলাতে পারি না, মনে হচ্ছে উনাকে ধরেছে পরি কিংবা জিন। জীবন জীবিকার কষ্টে ক্লান্ত এখন, কথাবার্তা শুনে ভেঙে যাচ্ছে মন। অপেক্ষায় নাকি থাকতে হবে আরো ২ বছর, মানে ৭৩০ দিন। বলছেটা কে? বলছে কে?
আমার গুরু রফিকুল আমিন। আফসোস, বলছে কে? আমার গুরু রফিকুল আমিন। টাকা ফেরত দিবে জেল থেকে বের হয়েই 25শে মার্চ মাসে টাকা ফেরত দেবে, আবার বলছে 1 বছর, 2 বছর, 3 বছর। হচ্ছেটা কি? বলছেটা কি? বলছে কে? আমার গুরু রফিকুল আমিন। আমরা কিভাবে বিশ্বাস করি, কেমনে বিশ্বাস করি? হ্যাঁ, আপনার কথা বিশ্বাস করব, মুখের কথা নয়। জনগণ মানবে কেন? অনেক মেনেছে। 12 বছর, 25 বছর চলে গেছে জীবন থেকে। আপনি লিখিত প্রমাণ দিন। আমি বলছি, আমার গুরু রফিকুল আমিন, আপনি লিখিত প্রমাণ দিন। আপনার পরিবারের মানে ডেস্টিনি পরিবারের যুগটা ছিল অ্যানালগ, এখন আর অ্যানালগ নয়, এখন ডিজিটাল 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 এখন ডিজিটাল যুগ। কিন্তু আপনি যা বলছেন সেই অ্যানালগ। আমার মনে হয় 12 বছর জেল খেটে আপনাকে ধরেছে পরী কিংবা জিন। স্যার, আপনার ধোঁকা জনগণ বুঝে গেছে। আরো বুঝাবেন? এখন আবার গড়ছেন দল আমজনতা। নিরাপদ নয় ডেস্টিনি, আপনার কাছে নিরাপদ নয় ডেস্টিনি। নিরাপদ হবে এই সোনার বাংলাদেশ। হাসালেন, হাসাচ্ছেন, বলছেনটা কি? হচ্ছেটা কি? বলছে কে? আমার গুরু রফিকুল আমিন। 12 বছর 3 মাস প্লাস জেল খাটলেন আমাদের জন্য। এই জেল খেটে মনে হচ্ছে আপনাকে ওই জেলের ভিতর ধরেছে পরী কিংবা জিন। আমার গুরু রফিকুল আমিন। আমি আজ এতটুকু আজকে উপস্থাপন করলাম। আপনি যতটা কথা বলবেন, যত ধরনের আচরণ করবেন, যত বিহেভিয়ার আপনার আমার কানে আসবে, আমার চোখে আসবে, আপনাকে এই ছন্দের মাধ্যমে কথাগুলো আপনাকে তুলে দিব। এই সারা বাংলাদেশ নয়, এই ডিজিটাল যুগে সারা বাংলাদেশের পৃথিবীর মানুষকে আমি জানাবো এটাই হলো আমার ডেস্টিনি, বাট আপনার নয়। আপনি এখন ডেস্টিনির কেউ না। আপনি ডেস্টিনির জন্য কিছুই করেন নাই। আপনি যা করেছেন আপনার নিজের স্বার্থের জন্য। রফিকুল আমিন স্যার, সেই 2012 সালে আপনি আর আমি টেবিলে বসে আমাকে 5 মিনিট সময় দিবেন বলেছিলেন, দিয়েছিলেন 30 মিনিট। আপনি কি ভুলে গেছেন? আমি আপনাকে বলেছিলাম যে কত কোটি টাকা হলে আমাদের মতো এরকম বেকারদের ছেড়ে আপনি চলে যাবেন না। আপনার কি মনে আছে কথাটা? যদি আমার আজকের এই লাইভ, আজকের এই কথাগুলো আপনার কানে পৌঁছে থাকে, স্যার রফিকুল আমিন স্যার, আমি আপনাকে বলছি, যদি আমার মাথা, আমার মুখ দিয়ে কথা বের হওয়ার সুযোগ থাকে, আমি লেখার মাধ্যমে এই বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করছি, আজকে এই বাংলাদেশে আমি একজনকে নিয়েই লিখবো, সেটা হলো রফিকুল আমিন। আমি আর কোন এই আমি এখন যেখানে বসে কথা বলছি, আমার পিছনে দেখেন যে সাইনবোর্ডটা, ত্রিশাল রিপোর্টার্স ক্লাব। এই যে ত্রিশাল রিপোর্টার্স ক্লাব একটা সংগঠন। আপনি স্যার আমাকে ডেকে নিয়ে সাংবাদিকতা করতে হবে বলেছিলেন। আমি বলছিলাম যে আমি একজন ব্যবসায়ী, আমি এই সাংবাদিকতা কি পারবো? আপনি বলছিলেন হ্যাঁ অবশ্যই পারবেন। বিশ্বাস করেন স্যার, আমি পেরেছি। আমি সাংবাদিকতায়ও সফল হয়েছি, এটাও আপনারই অবদান। তবে আপনি এখনো লাইনে আসুন। আপনি এই 12 বছরে যে জংটা আপনাকে ধরেছে, এই জং আমাদের মাঝখানে আসুন। এই গুটি কয়েক পিএইচডি, এই 1 সাইকেল 2 সাইকেল, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, এইসব লোকদের সঙ্গ ত্যাগ করে আপনি পিএইচডি দের সাথে মিশুন।
তাদেরকে আসুন আপনি সুস্থ হয়ে উঠবেন, এটা আমার বিশ্বাস। এবং আমি আমার আল্লাহকে বলছি আপনি আরো দীর্ঘদিন সুস্থ থাকবেন। আমি কসম করে বলছি, যেহেতু আপনার ট্রেনিং এ পাইছি যে বান্দা তুমি যা চাও তোমাকে তাই দিব। কি বলেননি আপনি যে তুমি যা চাও তোমাকে তাই দিব? আমি আল্লাহর কাছে এভাবেই চাইবো, যতদিন পর্যন্ত এই ডেস্টিনির পাওনা দাওনা পরিশোধ করার জন্য সহযোগিতা না করবেন এবং এই ডেস্টিনির পরিচয় আমি ফিল্ডে দিতে না পারবো, মিস্টার রফিকুল আমিন স্যার, আপনাকে আমি আবারও জেলে পাঠাবো। আমি না, আমরা আপনাকে আবারও জেলে পাঠাবো। ওইটি আপনার জন্য সুন্দর এবং সঠিক একটা জায়গা। এতদিন আপনি জেলে ছিলেন, আমরা ফিল্ডে বলেছি যে স্যার বের হলেই টাকা দেওয়া শুরু হবে। বের হয়ে বলছেন কি যে টাকা দিবেন অমুক মাস থেকে, আর এদিকে আমরা ফিল্ডে এখনো অবস্থান করি। এটার চাপ, এটার প্রেসার আপনি তো বহন করেননি। আপনি ফিল্ডে থাকেন, আর নয়তো সারা বাংলাদেশে যত পিএইচডি আছে এদেরকে জেলের ভিতর পাঠিয়ে দেন। বিশ্বাস করেন সেই জায়গাটা আমরা স্বাচ্ছন্দ্যে মেনে নেব। আমি কিরণ এখনো আপনাকে অভিশাপ দিচ্ছি না, অভিশাপ দিব না। অভিশাপ দেওয়া আমার কাজ না, এটাও একটা অপরাধ আমি মনে করি। যেহেতু আপনি বলছেন যে বান্দা তুমি যা চাও তোমাকে তাই দিব, আল্লাহ বলছে কোরআনে যে বান্দা তুমি যা চাও তোমাকে তাই দিব। তো আপনি কি চাচ্ছেন, আর ডেস্টিনির পিএইচডিরা কি চাচ্ছে? ডেস্টিনির এই রুট লেভেলের সিলভার, গোল্ড, প্লাটিনাম তারা কি চাচ্ছে? দুর্নীতি বন্ধ করুন। তো বুরহান স্যার, আজ আপনাকে আমি এই বছরের প্রথম দিনে আমাকে লাইভে ডাকছেন। আপনি সত্য বলেন। এই ইয়ং জেনারেশন, বয়সে হয়তো আমার অর্ধেক হবেন, এই ইয়ং জেনারেশনরা কখনোই মিথ্যা বলতে পারে না। আপনি যে সত্যগুলো তুলে ধরেন, এই জন্য এই রফিকুল আমিন স্যার আপনাকে, আপনি প্রস্তুত থাকেন ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য, আপনাকে ফাঁসি দিবে এবং আপনার সাথে যেন আমাকেও দেয়। আরে কি বলছে এগুলো? মানে মানে এগুলো কোনো কথা হইলো? এই হাসান, এর পরিবারের খোঁজ নেওয়া উচিত। যেহেতু সাংবাদিকতা করি, তার রুট লেভেল, তার বাড়ি, তার 14 গোষ্ঠীর খোঁজ নেব। সে ডেস্টিনির দৈনিক ডেস্টিনির একটা বিশাল কিছু হয়ে গেছে। হায় রে সর্বনাশ! আপনি এই সমাজে যাদেরকে আপনি পালছেন তারা এখন গাড়িতে ঘুরে কার টাকায়? স্যার আপনি আমাকে তো কিনতে পারবেন না। আপনি দেন আমাকে যে কিরণ আপনি আমার পক্ষে কথা বলেন, আমি অন্যায় করতেছি, আমার অন্যায়ের পক্ষে কথা বলেন, আমি যা করতেছি এটাই রাইট, আমার পক্ষে কথা বলেন, আপনাকে ড্রাইভার, গাড়ি, অমুক তমুক সবকিছু দিব। নো সরি স্যার, পারবেন না। আপনি আমাকে পারবেন না, ওই হাসানের মতো লোকদেরকে আপনি পারবেন। কারণ ওদের ফ্যামিলির খোঁজ নিলে জানা যাবে যে আসলে ও কোন বংশের থেকে আসছে, কোন ফ্যামিলির ছেলে। আর আমি কিরণ কোন ফ্যামিলির ছেলে, এটা আমি গৌরব করছি না স্যার। আপনি জানেন, আপনি আসছেন আমার বাবার কাছে, আসছেন আমার ফ্যামিলিতে আসছেন। আমি এখনো স্যার আপনাকে জোর হাত দিয়ে আপনার কাছে আমার চাওয়া, ডেস্টিনিকে চালু করায় সহযোগিতা করুন এবং জনগণের ডেস্টিনি ডিস্ট্রিবিউটরদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করুন। এরপরে আপনি রাজনৈতিক দল করুন, সমস্যা নাই। আসেন না ময়মনসিংহ শহরের অলিতে গলিতে, দেখেন আমি কিরণকে কয়জনে চিনে। আপনার উদ্দেশ্যে আমাকে চিনে না, আমার পরিবার, আমার ব্যক্তিগত কাজের স্বার্থে আমাকে চিনে। তো যাক, আপনি সুস্থ থাকুন রফিকুল আমিন স্যার, ভালো থাকুন, এইটুকু আল্লাহর কাছে সবসময় চাচ্ছি। তবে আপনি শুধরে আমাদের মাঝে ফিরে আসুন। ওই ওই ইঞ্জিন শহীদ আর ওই হাসান, ওই হাসানের জন্য কিন্তু আপনি না, আপনি 45 লক্ষ মানুষের জন্য। এটা আপনি ভুলে গেছেন।
আমি যে কিরণ বলতে কেউ আছি এই ময়মনসিং, এটা আপনি ভুলে গেছেন। ওই হাসানের মতো লোক গাড়ি দিয়ে ঘুরে, ওই ইঞ্জিনিয়ার শহীদ ঢাকা শহরে বসবাস করে, আর আমি শহর থেকে শহরের খরচ আমি ব্যক্তিগতভাবে চালাইতে পারবো না বিধায় আমি গ্রামে থাকি। আজকের দিনে এখানে আমার ওই সবজি কিনতে হয় না, আম জাম কাঁঠাল কোনো কিছু কিনতে হয় না, আমার মাছ কিনতে হয় না। এখনো প্রতিদিন ডেস্টিনি, গতকালকে সারাদিন ডেস্টিনির জন্য কাজ করছি। সবাই আপনার কথা জিজ্ঞেস করে আমিন স্যার কি বলে, বলেন। এই 12 বছর আপনার কুকীর্তি গোপন রাখছি, ভিতরে রাখছি। কারণ এটাও আপনি শিখাইছেন, যে ব্যক্তি ট্রেনিং এ বলছেন, যে ব্যক্তি বান্দার দোষ গোপন রাখে কিয়ামতের দিন ওই হাসরের মাঠে সেই বান্দার দোষ নাকি আল্লাহ গোপন রাখবে। এই জন্য আপনার আচার আচরণ কথাবার্তা সব গোপন রাখছি, কিন্তু আপনি তো গোপন রাখতে দিচ্ছেন না। আপনি ভুলে গেছেন যে এখন প্রতি সেকেন্ডের কথাই চলে যাচ্ছে লাইভে। স্যার আফসোস স্যার, আপনার জন্য মনটা কাঁদে। আপনার কাছাকাছি যাব বিবেকে বাদে, কারণ আপনি মনুষ্যত্বহীন, আপনি বিবেক শূন্য হয়ে গেছেন। আপনার হাত ধরে আপনি জেলখানায় গেছি, দেখলাম যে আপনার মুখে দাড়ি, আর আমি চিন্তা করলাম যে আমি কিরণ এখনো বসে আছি। আপনার কি মনে আছে স্যার, আমি যে সেই বারডেমে আপনার সাথে সাক্ষাৎ করতে যেয়ে দেখলাম আপনার মুখে দাড়ি। দেখেন তো আপনার চাইতে কোনো অংশে আমার দাড়ি কি ছোট? তা আমি কাকে ফলো করে দাড়ি রাখছি? ও স্যার, রফিকুল আমিন স্যার। মুখে এক অন্তরে আরেক, কি বলে তাদেরকে? মুনাফেক। আপনি মুনাফেকের পর্যায়ে চলে গেছে। সামনে রমজান গেছে, এই সামনে রোজা গেছে, প্রত্যেকটা রোজা রাখছি আর খালি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার ডেস্টিনিকে ফিরে দাও, আমার সম্মানটাকে তুমি ফিরিয়ে দাও। স্যার আপনি কয়টা রোজা রাখছেন? আমার তো মনে হয় না যে আপনি রোজা রাখেন। ওই মাথায় টুপি দেন, বাপ দেখান, পায়জামা পাঞ্জাবি পরলেই সে হুজুর হয়ে যায়? ভিতরটা পরিষ্কার করেন। কত কোটি টাকা লাগে আপনি বলেন? আমরা সারা বাংলাদেশ থেকে চান্দা তুলে, আপনি যেভাবে চান্দা আপনি যেভাবে টাকা উঠাইছেন, আপনি যেভাবে টাকা নিছেন, ধোকা দিয়ে টাকা নিছেন, এই কাজটা কইরেন না স্যার। এই দেশটা আপনার, এই দেশটা আমার, এই দেশটা বুরহানের, এই দেশটা ওই শামীম চৌধুরী, আমাদের সকলের এই দেশ। চলেন আমরা সকলে মিলে এই সোনার বাংলাদেশটাকে সোনার বাংলাদেশে রূপান্তর করি। অন্যায় টিকে থাকে না, টিকে থাকবে না। এই বাংলার মাটিতে কোনোদিনও টিকে রয় নাই, ভবিষ্যতেও থাকবে না। তো ধন্যবাদ বুরহান স্যার। আমার লেখা ধারাবাহিকভাবে আরো আছে, আমি একদিনে শেষ করতে চাই না, এবং আমি চাই যে দল, উনি আম জনতা। স্যার আরেকটা কথা বলি, নাম দিচ্ছেন আম। আমার বাড়িতে আমার নিজের হাতে এই দীর্ঘ 12 বছরে তৈরি করা বোধহয় 60টা আম গাছ আছে স্যার। আপনি আসেন, এই যে সামনে আমের সিজন আইতেছে। আবার লগে দিচ্ছেন জনতা, জনতাও আছে, অন্য কেউ লাগবে না। আমি খালি ঘোষণা দেব, রফিকুল আমিন আসতেছে আমার বাড়িতে। আমার বাড়িতে আপনি দাঁড়ায়া বক্তৃতা দেওয়ার জন্য আমি মঞ্চ তৈরি করব আমার বাড়ির উঠানে, সেখানে 20,000 মানুষ দাঁড়ায় আপনার বক্তৃতা শোনার মতো আমার জায়গা আছে। আপনি আসেন, আম জনতা পার্টি করতেছেন, করেন, সমস্যা নাই। ডেস্টিনি থেকে বের হয়ে যেয়ে করেন, এবং ডেস্টিনির জন্য কোনো চক্রান্ত বরদাস্ত করব না, করব না, করব না। এই 12 বছর আমার পিএইচডি, বিভিন্ন লিডাররা আমাকে পরিচয় দিত। আমার এই যে আমি যে এই বসা আছি রিপোর্টার্স, ত্রিশাল রিপোর্টার্স ক্লাব, এই রিপোর্টার্স ক্লাবের যে সভাপতি আমার ছোট ভাই বলে, কিরণ ভাই ডেস্টিনির পরিচয় দিয়েন না। আমি বলছি কেন? আমি কি চুরি করছি? আমি কি ডাকাতি করছি? আমি কিরণ এই বাংলাদেশে 45 লক্ষ মানুষ এখানে সম্পৃক্ত হয়েছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করছি। রফিকুল আমিন স্যার এই বাংলাদেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার
ব্যবস্থা করছে, উনি বিনা অপরাধে জেল খাটছে। এইগুলো বলছি, আপনার পক্ষে কথা বলছি, আর আপনি এখন কি জবাব দিচ্ছেন? আপনি এখন কি তুলে ধরছেন? যাক, আপনি জনতা পার্টি করেন, কোনো সমস্যা নাই। আমার ডেস্টিনি আমাকে ফিরিয়ে দেন। ডেস্টিনির বিষয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবেন তো মনে রাখেন, ছাড় দেব না, ছেড়েও দিব না, ছাড়ও দিব না। কারণ জীবন থেকে 25টা বছর আপনি আমার জীবন থেকে নিয়ে গেছেন। আমি আজকে সেই 2006 সালে কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে চাকরি করলে আজকের দিনে আমার চাকরির বয়স তো 18 বছর। আমার বাবা চাকরিটা করার জন্য আমার পায়ে ধরাটা বাকি ছিল, রফিকুল আমিন স্যার। শুধু আপনি বলে আসছিলেন যে আপনার ছেলে, আমার বাবা আমার আমার মানে তার ছেলেকে আপনার হাতে তুলে দিছিল। কি দিছেন আপনি? আরো আমার বাবার 1 একর জমি বিক্রি করে মানুষের টাকা পরিশোধ করতে হয়েছে সম্মানের ভয়ে। এবং এগুলো আমি আপনাকে পিজিতে, বারডেমে যে বলেও আসছি। আপনি বলছেন এই তো আমি বের হয়ে যাচ্ছি, এই তো আমি বের হয়ে যাচ্ছি, এই তো আমি বের হয়ে যাচ্ছি। এই যে এই তো আপনার মুখের কথাটা, এটাও আমার লেখার মধ্যে আছে। আজকে আর ওই লেখাতে গেলাম না, যাব। যদি বুরহান শাহ পরবর্তী সময় আবারও কোনো লাইভের সুযোগ দেয়, ওই এর পরবর্তী সময় যাইব। এই তো এই তো এই তো এই তো করতে করতে 12টা বছর। তো যাক, বুরহান সাহেব, আজকে বছরের প্রথম দিন, মানুষ বউ বাচ্চা নিয়ে ঘুরছে, বেড়াচ্ছে, আর আমি আপনার সাথে আমার অধিকার আদায়ের জন্য, আমার ডেস্টিনিকে ফিরে পাওয়ার জন্য আল্লাহর কাছে মোনাজাত করছি যে আল্লাহ, জালিমের হাত থেকে ডেস্টিনিকে মুক্ত করে আমার ডেস্টিনি আমাকে ফিরিয়ে দাও। ধন্যবাদ বুরহান সাহেব। আপনি যে কবিতা শুনাইলেন আজকে শুরুতে, কবিতা শোনার পরে তো আমার আর আসলে বলার কিছু নাই। আপনি যে এটা তো আসলে কবিতা না, এটা তো হইলো শব্দ বোমা। আপনি যে কবিতা শোনাইলেন, যাই হোক, যার উদ্দেশ্য করে শোনাইছেন তার যদি এখন মানে একটু খুশ হয় আর কি। যাই হোক, আমরা ওই যে আপনার আরেকটা কথার প্রসঙ্গে চলে আসবো। আপনি বলছেন যে আসলে আপনি ওনার দোষ ঢাইকা রাখার চেষ্টা করতেছেন, কিন্তু সব বের হয়ে যেতেছে। আসলে কি, ওই যে এই তথ্য প্রযুক্তির যুগে তো কিছু লুকানো যায় না। আমি একটা উদাহরণ আপনাকে দিই। গত ঈদের আগে 25শে মার্চের একটা ঘটনা নিশ্চয়ই আপনি শুনছেন। এটাকে আমরা 25শে মার্চের জি কালো জি। রাত হিসেবে আখ্যা দিছি। যেটা 25শে মার্চের কালো রাতে হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের উপরে আঘাত করছিল, সেম ওই 25শে মার্চের কালো রাতে তারা ষড়যন্ত্র করে আমাদের অফিসিয়াল কার্যক্রম সব বন্ধ করে দিয়ে 26 তারিখে তালা তোলা মেরে দিতে চেয়েছিল আলিস। কিন্তু তাদের এই ষড়যন্ত্র কিন্তু নস্যাৎ হয়ে গেছে এবং তারা চূড়ান্ত ভাবে এই কাজে ব্যর্থ হয়েছে। তো এই আলিস দখলের এই ষড়যন্ত্রের ব্যাপারে যদি আপনার কোনো বক্তব্য থাকে, এখানে আবার কোনো কবিতা টবিতা আছে কিনা কে জানে। হ্যাঁ, এটাও আমি বলি নাই। সেহরি খাইলাম, সারা রাত সজাগ, সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমাইতে যাই। হঠাৎ করে চিন্তা করলাম মোবাইলটা হাতে নেই। হাতে নেওয়ার পরে যে কাহিনীগুলো শুনতেছিলাম, তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলাম যে আল্লাহ, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়। হ্যাঁ, 25শে মার্চ, এই 25শে মার্চ, 26শে মার্চ, 25শে মার্চ, এগুলো বাংলাদেশে স্মরণীয় দিন। 25শে মার্চ, 26শে মার্চ। আপনি কার বিরুদ্ধে গেলেন স্যার? রফিকুল আমিন স্যার, আপনাকে বলছি, এরা কে? এই সেন্টারে, আলিস সেন্টারে কে বসে এখানে? এটা কি আপনি ভুলে গেছেন? এদেরকে আপনি স্বৈরাচার বানাতে চান? সত্য বলে বিদায়? সত্য বললেই স্বৈরাচার হয়ে যায়? যদি সত্য বললেই স্বৈরাচার হয়ে যায় রফিকুল আমিন, তাহলে 5ই আগস্টের কথা। জি, বলা হয়েছে আপনি কাদেরকে আলিসের লোক। দুষ্কৃতি? আমি 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 কিরণত আলিসের লোক।
আমি ঢাকা গেলে আলিসে যাই, তাহলে আপনি আমাকে দুষ্কৃতিকারী আপনি প্রমাণ করতে চান? আপনি মামলা করেন আমার বিরুদ্ধে যে আমি দুষ্কৃতিকারী, দেখি আপনি টিকে থাকেন নাই বাংলাদেশে, আমি টিকে থাকি। এত বড় সাহস আপনার! একজন পিএইচডি, আপনি পিএইচডি দেরকে আপনি কি মনে করেন? এরা ফিল্ডে থেকে কাজ করে 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 সেই পর্যায়ে গেছে। আপনি পিএইচডি দেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন? এই এই এক সাইকেল দুই সাইকেল যে নাকি জন্মই হয় নাই এই ডেস্টিনিতে। সাবধান হয়ে যান রফিকুল আমিন। এবং আমি সিরাজ মনির আপনাকে বলছি, মিস্টার শহীদুল আপনাকে বলছি, একদম ঠুটি ধরে সেই ঢাকা থেকে ময়মনসিংহ নিয়ে আসবো, একদম মাটির নিচে পুঁতে ফেলবো। আমি এই লাইভে এসে কথা বলছি, আপনি চিনেন না। আমি লাইভে বলছি, আমি আপনাকে এখনো বলছি, আপনার এই যাদের বংশ পরিচয় নাই এদেরকে নিয়ে আপনি পথ চলছেন, এদের সঙ্গ ছাড়েন। এদের সঙ্গ ছেড়ে আমাদের কাজ আমাকে করতে দেন, আমাদেরকে করতে দেন। আর নয়তো একসাথে এক যুগে সারা বাংলাদেশের 64টা জেলা থেকে 64 জন, আপনি, সিরাজ মনির, ইঞ্জিনিয়ার শহীদ, হাসান, আরো যদি কেউ থেকে থাকে, এক যুগে মামলা করব আপনার বিরুদ্ধে। এক যুগে খামখেলি পাইছেন, আমাদের জীবন নিয়ে সিনেমিনি খেলতেছেন। লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে রাখছে আপনার এই ডেস্টিনির পিছনে, জীবন যৌবন সব বিলিয়ে দিছে ডেস্টিনির পিছনে। আর আপনি দখল করতে যান এলিস সেন্টার। আমি কিরণ বলছি, হাঁটুর নিচে কাইটা ওই ঠ্যাং ময়মনসিংহ নিয়ে আসবো আমি, যান আরেকদিন। আমরা দ্বন্দ্ব চাই না, আমরা রক্তারক্তি চাই না। আমি আমার অধিকার, আমার রুট লেভেলের ডিস্ট্রিবিউটর অধিকার ফিরিয়ে চাই। মানুষের টাকা পয়সা ফিরিয়ে দেন, এটা আমার দাবি। এবং এই বুরহান সাহেব, আমি আপনার মাধ্যমে উনারা যে ষড়যন্ত্র করছে এই সবগুলো এখন নেটে ঘুরতেছে। এই অ্যালিসের ঘটনায় আপনাকে, রফিকুল আমিন সাহেব, আমি আপনাকে বলছি, আপনাকে ক্ষমা চাইতে হবে, নয়তো কিন্তু আপনি ছাড় পাবেন না। জি বুরহান সাহেব, কি বলতে চাইছিলেন? মানে আলিসের এই ঘটনায় আপনি জেনে অবাক হবেন, এমনও কিছু ব্যক্তি ছিল যারা অ্যাকচুয়ালি 2012 সালের আগে জয়েনও করে নাই, তারা ডেস্টিনির কোনো ডিস্ট্রিবিউটরও না। 12 সালের পরে ওই যে ডিটুকে অ্যাসোসিয়েটস নামে যে তারা আরেকটা মানে ওই কোম্পানি করছে ভক্কর চক্কর, ওইখানে যারা জয়েন করছে এরকম অনেক আছে যারা নন ডিস্ট্রিবিউটর ছিল। চিন্তা করেন কি পরিমাণ, মানে এটাকে কি বলবো আমি, আসলে এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না। যারা এখানকার ডেস্টিনির কোনো ডিস্ট্রিবিউটরও না, এরকম অনেকেই এখন উচ্চবাচ্যে কথা বলে। আর আমরা এখানে হাজার হাজার টাকা বিনিয়োগ করে আমরা বসে আছি। এবং এই বিষয়টা এরকম মেসেজ আছে, যারা তারা অনেক ওই গুন্ডা পান্ডাও ভাড়া করে নিয়ে আসছে, যারা ডেস্টিনির বর্তমানেও কেউ না, 12 সালের পরেরও কেউ না, একদম নতুন, এদেরকে কিছু ভাড়া করেও নিয়ে আসছে, এরকমও মেসেজও আছে এবং মেসেজ আছে, এবং এগুলোর ভিডিও ফুটেজে অনেকের কাছে আছে। এটা কোনো কি আশ্চর্য ব্যাপার! এটা কোনো আচরণ হইল? এটা এই ধরনের চিন্তা আপনাকে মানায়? আপনি বলতেছেন যে কালকে তালা লাগিয়ে দিয়ে আসবো, সেখানে অফিস ভিজিট, এরপরে অফিস ভিজিট করছেন, হ্যাঁ, আশরাফুল কোথায় বসে, জাকির হোসেন কিসলু কোথায় বসে? আরে বসে মানে কি, এরা এই দীর্ঘ 12 বছর এরা মানে টিকায় রাখছে, মানুষকে শান্ত করে রাখছে এই মানুষগুলো। আর আপনি তারা কোথায় বসে, হ্যাঁ, তাদেরকে সেখানে বসতেই দিবেন না? এত বড় আপনার বাবার নাকি কোম্পানিটা ডেস্টিনি? আপনার বাবার টাকায় ডেস্টিনি, আপনি কি ভুলে গেছেন? আমাদের তিল তিল করে ঘোরা এই ডেস্টিনি। আমি কিরণ ছাড়া ডেস্টিনি তৈরি হয় নাই।
এই 3000+ পিএইচডি ছাড়া ডেস্টিনি তৈরি হয় না। এই 45 লাখ মানুষের কষ্টের টাকা এই ডেস্টিনি, আর আপনি বাহাদুরি করেন না। যাক, আমি চাইবো বুরহান সাহেব, আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ 12 বছরে জেল খেটে ওনার যে মাথায় যাচ্ছিল এগুলো আসলে ওই মানে হয়ে গেছে, জং ধরে গেছে। তো আমার মনে হয় যে আল্লাহ তাকে হেদায়েত করবে, আর যদি হেদায়েত না হয় তাহলে তো আছেই। যেমন আমি মাঝে মাঝে একটা কথা বলি কি, যে আমার এই যে গ্রামে হাঁটতে গেলে ঘুরতে গেলে অনেক সময় মানে খালি পায়ে কাটা বিঁধে, তখন ওই আপনার জামির গাছের মানে লেবু গাছের কাটা তুইলা কিংবা কাটা দিয়ে ওই কাটা উঠানোর চেষ্টা করি। যদি সেই কাটা ভেঙে যায় তাহলে সুই ব্যবহার করি, সুই যদি বেঁকে যায় তাহলে ছুরি ব্যবহার করি। তবে আপনাকে প্রাথমিক অবস্থায় যা ব্যবহার করছি এতে আপনি ঠিক হয়ে যান, এবং এই 45 লাখ মানুষের কাছে আপনি ক্ষমা চান, নয়তো আপনাকে ছাড়বো না। মনে করেন না যে আপনি বিশাল কিছু হয়ে গেছেন। মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিতে আমি কিরণ একজন বিনিয়োগকারী, একজন সদস্য, আবার ভোটার হইছি 1000 টাকা দিয়ে এই দুর্যোগময় মুহূর্তে। যে 1000 টাকা দিয়ে আমি 20 কেজি চাল কিনতে পারতাম আমার বাচ্চা কাচ্চার ঘরের জন্য, কিন্তু 20 কেজি চাল কেনার চাইতেও ওই মাল্টিপারপাসের সদস্য হওয়াটা গুরুত্বপূর্ণ মনে করছি। এই যে 1000 করে টাকা নিচ্ছেন, কোন নির্বাচন হয় নাই এখানে, 12 জনের নামে 12টা নমিনেশন তুলে একদম মানে একদম যার যার মতো করে পকেট কমিটি সিলেকশন হয়েছে। এটার জবাব আপনার কাছে কেউ চাইছে রফিকুল আমিন স্যার? আমি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর যাদেরকে 1000 করে টাকা জমা দিয়ে সদস্য বানাইছি, জবাব কিন্তু আমাকে দিতে হয়েছে এবং হচ্ছে। আর আপনি পকেট কমিটি বানায় ফেলছেন, যাদেরকে ব্যবহার করে আপনি আপনার স্বার্থ উদ্ধার করতে পারবেন, তাদেরকে দিয়ে আপনি কমিটি বানায় ফেলছেন। ওই যে যারা জি হুজুর করবে সবকিছুতেই, ভালো মন্দ সবকিছুতেই জি হুজুর করবে, ওই উচিত কথা যারা বলবে, সত্য বলবে, এই হলো তো সমস্যা। এই কারণে ওই জি হুজুর ওয়ালা লোকগুলারই মানে নিয়ে খুশি থাকে। এখনো বুরহান সাহেব, এখনো সময় আছে রফিকুল আমিন সাহেব, কমিটি ভেঙে দিয়ে আবার নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করুন, এখনো সময় আছে। এই এপ্রিল মাসটা দেখব, এরপরে যাহা করণীয় তাহাই করিব। এখন যেহেতু সাইনবোর্ড লাগাইছি মুখে, ওই দাও কুড়াল লাঠি নিয়ে মারামারি করব না। দেশে আইন আছে, দেশে আইন আছে। আপনি 12 বছর প্লাস জেল খাটছেন, অপরাধ না করলে আপনি জেল খাটছেন? আপনি কি বেকসুর খালাস হইছেন? বলেন যে আমি বেকসুর খালাস। আপনি অপরাধ করছেন, জেল কাটছেন, আপনি দাগি আসামি। আর নয়তো 12 বছর এই মার্ডার করার পরেও যে জামিন পাইছে, আপনাকে জামিন দেওয়া হয়নি কেন? কারণ আপনি এই দেশের আতঙ্ক ছিলেন, সাধারণ মানুষের জন্য আপনি আতঙ্ক, সরকারের জন্য আতঙ্ক না। আপনি নিজে এই দেশের জনগণকে ধোঁকা দিবেন, এই জন্য আপনাকে বন্ধ করে রাখছে। আমি মাল্টিপারপাস এই পকেট কমিটি, আমি আজকে আপনার এই লাইভের মাধ্যমে আমি আপনাকে এবং রফিকুল আমিন স্যারের কাছে আমি জানাতে চাই যে আপনি এই পকেট কমিটি ভেঙে আবার নতুন করে নির্বাচন দেন। স্বৈরাচারের দিন এই বাংলাদেশে নাই। ভুলে গেছেন শেখ হাসিনার সেই 5ই আগস্টের কথা? ওই 5ই আগস্টের আমাদের বাচ্চা কাচ্চারা যে ঘটনা ঘটাইছে, এই কারণে আজকে আপনি বাইরে। আর যদি শেখ হাসিনা উনি থাকতো বাংলাদেশে, তাহলে আপনি ভিতরেই থাকতেন। আমরা আপনার কুকীর্তি সম্পর্কে জানতে পারতাম না। আপনি
লাশ হয়ে বাইরে বের হতেন, সারা বাংলাদেশ থেকে লাখ লাখ জনতা যায় আমরা আপনার জানাজা পড়তাম যে মহাগুরু জয়, গুরুর জয়। কিন্তু আপনার ভিতরটা পরিষ্কার না রফিকুল আমিন স্যার, পরিষ্কার করেন এবং আমার ডেস্টিনি, আমাদের ডেস্টিনি, আমাদেরকে ফিরিয়ে দেন, এখনো বলছি। তো এই হলো বুরহান সাহেব। তো আসলে মানে কি বলবো, মানে মানে হাসতেও পারি না, কানতেও পারি না। হ্যাঁ, যাকে মনে করতাম যে মাথার মুকুট, হ্যাঁ, যার মাথায় এত ব্রেন, এত মানে কিছু, আল্লাহ, এর তো দেখি পুরা মানে মানে কি বলবো। আচ্ছা বুরহান সাহেব, আপনার কি মনে আছে যে আমার মামা মাজার মামা মাজহারুল ইসলাম, উনি আমাদের লাইভ প্রোগ্রামে 2 বার আসছিলেন, আর প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা বিনিয়োগ, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, উনি তো মারা গেছেন। বুরহান ভাই, উনি মারা যাওয়ার 1 সপ্তাহ আগে আমাকে ফোন দিতেই আছে, ফোন দিতেই আছে, ফোন দিতেই আছে। আমার সাথে মোবাইলে 1 ঘন্টা কথা বলছে মোবাইলে। আমার মামা আমাকে বলছে, বাইক না, আমার তো অনেক টাকা বিনিয়োগ ডেস্টিনিতে, তুমি আমাকে একটু দেখো, আমার খোঁজ খবর রাখো, আমার টাকা পয়সাগুলোর খোঁজ খবর রাখো। বুরহান ভাই, আমি এই এই প্রতিনিয়তই আমার এই 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 ধাক্কাটা আমাকে দেয়। ওই দিন রফিকুল আমিন স্যারকে উনি বলছে যে একজন টাউট, এইভাবে বলছে, একজন টাউট, বিশ্বাস করেন আমার এটা রিসিভ করতে কষ্ট হয়েছে। যখন ওনার মুখ থেকে এই কথাটা শুনছি আমি, আমার রিসিভ করতে কষ্ট হয়েছে। আমিন স্যার উনি বলছে যে 2.5 কোটি টাকা প্লাস আমার মামা, আমার মায়ের ফুফাতো ভাই এবং এই মাজার মামার ভাই, আমার স্যার, আমার শিক্ষক। আপনি আপনি রফিকুল আমিন স্যার, আপনি অনেক এই ময়মনসিং থেকে অনেক পিএইচডি মারা গেছে, অনেক মাল্টিপারপাসের শেয়ার হোল্ডার মারা গেছে, পৃথিবী থেকে চলে গেছে, তার বউ বাচ্চা আছে, কষ্ট করতেছে। আপনি কোম্পানি চালুর মাধ্যমে এবং মানুষের এই পরিবারের এমন কোন পিএইচডি নাই যে 2, 4, 5টা টি প্যাকেজ তার কিনা নাই, অবশ্যই আছে। কারণ সাইকেল কমপ্লিট করতে যে নিজের পকেটের টাকা দিয়ে অনেকে টি প্যাকেজ কিনছে, বিভিন্ন ধরনের প্যাকেজ কিনছে। এই টাকাগুলো যদি এখন ওই পরিবার পায়, কি আছে না? আমারও এরকম আছে, আছে, ওই যে 1টা বা 2টা প্রোডাক্ট লাগে, নিজের পকেটের টাকা দিয়ে আমরা সাইকেল করছি, আছে এরকম। হ্যাঁ, তো তাদের উপকারে আসেন, আপনার জন্য দোয়া করবে। এই টাকা সম্পদ নিয়ে এই পৃথিবী থেকে বিদায় হইতে কেউ পারে নাই, আপনিও পারবেন না। আর যদি ইচ্ছা থাকে যে আপনি ওই ভাগবেন, কানাডা চলে যাবেন, যেহেতু আপনার স্ত্রী এখনো জেলখানায়, বের হওয়ার পরে চলে যাবেন, তাহলে চলে যান, সমস্যা নাই। কিন্তু আমাদেরকে মাইরা যায় না, মরতে হবে, মনে রাখেন। তো আমরা এখন যাক, আরেকটা পয়েন্ট আপনার কাছ থেকে জানতে চাই। আপনাদের ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের বর্তমান কার্যক্রম আসলে অত্যন্ত গতিশীল, এবং বিশেষ করে এই টিটুকে ব্যাকগ্রাউন্ড নামের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামেও আপনার বক্তব্য আমি শুনেছি, এবং এর বাইরে আমাদের এখানে আরো অনেকেই কথা বলেছেন যে সেন্ট্রাল পিএইচডি ফোরামের জনাব আমদাদুল হক, জনাব ওবায়দুর রহমান হিরো, জনাব হজরত আলী, গতকালকে দেখলাম আমাদের ওই যে সৌদি আরবের নূর নবী এবং জনাব আবু সায়েম বাহাদুর, ওনারা গতকালকে নূর নবী ভাইয়ের একটা কথা আমি শেয়ার করি আপনার সাথে, আপনি যদি শুনে থাকেন। ডিটুকে ব্যাকগ্রাউন্ড আমি পুরাটা শুনছি বুরহান ভাই। আমি নূরনবী, জি, আমি গতকালকে রাত্রে পুরা লাইভটা আমি দেখছি, তাদের 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 কথাগুলো, কষ্টের কথাগুলো আমি শুনছি। আমিও দেখছি, আমিও দেখছি। একটা জায়গায় কিন্তু ওনারা বলছেন এটা, যে এমনও ভাবে টাকা কালেকশন হয়েছে যে 70 থেকে 80% শুধু কমিশনেই চলে গেছে। আসলে গত এক যুগে কি হয়েছে বুঝতে পারছেন? হ্যাঁ,
এবং এবং এটা রুট লেভেলের মানুষে বলছে যে এই যে আপনার রফিকুল আমিন তো জেল থেকে বের হতে চায় না। এটা তো আমি কিরণও বিশ্বাস করি না। আমি যে কি বলেন বের হতে চায় না, অথচ গতকালকের যে কথাগুলো শুনলাম, শোনার পরে তো আমিও হতবাক যে বলে কি। এবং হ্যাঁ, নূরনবী ভাইয়ের বক্তব্যে আমরা যেটা শুনলাম যে 13 সালের দিকে ওই যে কোম্পানি যেন চালু বা কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম যেন বন্ধ হয়ে যায়, এই জন্য ওই তৎকালীন দায়িত্বশীল জনাব আশরাফুল আমিন ওনাকে হামলা পর্যন্ত করা হয়েছে। গতকালকের জি, ভিডিওতে আমি শুনলাম যেটা। হ্যাঁ হ্যাঁ চিন্তা হ্যাঁ, করেন। এটা চিন্তা করা যায়। এবং বের হলে রুট লেভেল থেকে টাকা চাওয়া বন্ধ হয়ে যাবে, এই জন্য সে স্বেচ্ছায় জামিন নেয় নাই। 30% টাকা রফিকুল আমিন স্যারের পারপাসে ব্যয় করছে, 70% টাকা এই সিরাজ মনির, ইঞ্জিনিয়ার শহীদ হাসান, এরকম আরো কিছু গঙেরা ভাগাভাগি কইরা নিয়ে গেছে। আমি তার বক্তব্য শুনে অবাক হইলাম। নূরনবী ভাই ওনার বাড়ি কিন্তু ওই যে লাকসাম বা কুমিল্লার আশেপাশে। মানে লাকসাম। এমন ভাবে লাকসাম লাকসাম আমি অবাক হইলাম যে আসলে আমরা ভাবছি কি আর হয়েছে কি। রাইট। যাই হোক আমি মানে কথা শুনে আমার সারা রাত ঘুম হয়নি। এগুলো তবে কি সবই মিথ্যা? সেটাই এই যে সেটাই নুরনবী ভাই যে কথাগুলো বলছে, এগুলো এই কথাগুলো তো একদম অক্ষরে অক্ষরে সত্য কথাগুলো তুলে ধরছে, একটাও মিথ্যা কথা বলে নাই। সবাই তো বিশ্বাস তাদের করতে পেছনে। কষ্ট হচ্ছে, তারপরেও সর্বনাশ। মানে আমরা কাকে গুরু মাইনা বসে আছি? এই কয়েকজন এই চামচিকার জন্য উনি এই লাখ লাখ মানুষকে ধোঁকা দিচ্ছে। এবং দেখেন ছোট লোকের বর্তমান বাচ্চারা। মানে বর্তমান পরিস্থিতি দেখেন, আমাদের কিন্তু ট্রেড লাইসেন্স ওকে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আলাদাভাবে করা হয়েছে ওকে, আমাদের মার্কেটিং প্ল্যান বোর্ড রেজুলেশন করা, আমাদের প্রোডাক্ট লাইন ওকে, আমাদের অফিসিয়াল সেটআপ ওকে, সর্বশেষ এমএলএম লাইসেন্সের আবেদনের জন্য জমাও দেওয়া হয়েছে। তার মানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে উল্লেখযোগ্য আর কোনো বাধা কিন্তু একেবারেই নাই। অথচ আমরা দেখলাম যে ওই যে শহীদ নামে যেই তথাকথিত যেই ডায়মন্ড, যাকে আসলে ডায়মন্ড বলতেও আমার লজ্জা লাগে, সে ওই আলিস সেন্টারের সামনে দাঁড়িয়ে জোর গলায় বলে নো এনএফসি নো স্টেটমেন্ট, ডেস্টিনি বন্ধ থাকবে, এই কথা বলার অধিকার তারে কে দিছে? এই ব্যাপারে আপনার বক্তব্য আশা করছি জনাব এ.কে.এম. কিরণ। এখানে সে সত্য কথাটা, ওইখানে তার সাথে অনেক লোকজন থাকার কারণে ভিতরের যে কথাটা, এটা তার বের হয়ে গেছে। নো এনএফসি, কিভাবে? নো এনএফসি নো নো স্টেটমেন্ট। এনএফসি নো স্টেটমেন্ট মানে কি? মানে হলো যে ডেস্টিনি যেভাবে আছে এভাবেই থাকবে, ডেস্টিনি বন্ধ থাকবে, ডেস্টিনি চালু হবে না। এই তো, এত বড় সাহস ইঞ্জিনিয়ার শহীদ! আরে বেটা, তুই আমগর টাকায়, আমাদের টাকায়, জনগণের টাকায় ঢাকা শহরে গাড়ি মেনটেন করস, আর তুই কস নো এনএফসি নো স্টেটমেন্ট? শহরের বাচ্চার স্টেটমেন্ট কি তোর বাপের? ফাজিলের বাচ্চা! আমরা আমরা এখন পর্যন্ত আমরা ফিল্ডে থাকতে পারি না? ফাজিল কোথাকার! নো এনএফসি নো স্টেটমেন্ট, ডেস্টিনি চালু হবে না। তাহলে কি বিষয়টা পরিষ্কার হইল না যে কে আসলে ডেস্টিনি চালু করতে চায় না? তাহলে রফিকুল আমিনের চামচারা যেহেতু এই কথা বলতেছে, তাহলে রফিকুল আমিন চাচ্ছে না ডেস্টিনি চালু হোক। তাহলে রফিকুল চামচারা আমিন তো তার চাচ্ছে না। চামচারা তো তার কথাই বলতেছে, মানে তার কথাটাই তো চামচাদের মুখ দিয়ে বের হইতেছে। অবশ্যই।
অবশ্যই, নয়তো নয়তো এত এত সাহস পায় কি করে, সে এই কথা বলার সাহস পায় কি করে? তো এই কোম্পানির কোনো বিষয়ে শেয়ার হোল্ডার, আপনি ডাইরেক্টর না, ওনার তো কথা বলার অধিকারই নেই। অবশ্যই আপনি রফিকুল আমিন একটা বিষয় মাথায় রাখবেন, রফিকুল আমিন স্যার, এখনো বলছি আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি 12 বছর জেল খাটছেন, এটা একটা বিষয়, যে কারণে খেটে থাকেন আপনি খাটছেন, আর বাকি জীবন আপনি জেলখানায় কাটাবেন এটা আপনি আর চায়েন না। আপনি বাইরে থাকেন, ডেস্টিনিকে চালু করেন এবং জনগণের টাকা ফেরত দেওয়া শুরু করেন। আপনি এই মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির আপনি পকেট কমিটি বানাইছেন, মনে করতেছেন যে আপনি ওই 80 টাকা আপনার ভাগাভাগি করে খাবেন আর আমাদেরকে না দিলেও চলবে, যে এই 12 বছর একটা ব্যক্তিও আপনার বিরুদ্ধে মামলা করে নাই, এই জন্য আপনি নিশ্চিন্ত আছেন, আপনি 12 বছর করে নাই, আর এখন 12,000 মামলা হবে আপনার বিরুদ্ধে, লেখা রাখেন, আমি কিরণ বলতেছি। যদি আপনি লাইনে না আসছেন, আপনি মাল্টিপারপাসের এই পকেট কমিটি ভেঙে নির্বাচন দেন। আমরা ভোটার যারা আছি সারা বাংলাদেশের, আমরা ঢাকা শহরে যাব, ভোট দিব। যদি আপনিও সেখানে নির্বাচন করার আইনগত বৈধতা থেকে থাকে, ভিত্তি থেকে থাকে, আপনি নির্বাচন করেন, আমি কিরণ যে আপনাকে ভোট দিব। মাল্টিপারপাসের সারা বাংলাদেশ থেকে নির্বাচন করার রাইট আছে, কেন আমি কিরণের কি নির্বাচন করার রাইট নাই? বুরহান সাহেব, হ্যাঁ আছে, অবশ্যই আমি আছে। আপনাকে প্রশ্ন করছি, আমার কি রাইট নাই? আছে, অবশ্যই আছে, যে কেউ নির্বাচন চাইলে করতে পারে। তাহলে যদি আমার নির্বাচনের জন্য নমিনেশন ফর্ম কেনার জন্য আমার 10,000 টাকা খরচ হয়, আমি করব, আমি নির্বাচন করব। অথচ আপনি আপনার মন মতো 1,000 করে টাকা দিয়ে আমরা ভোটার হইলাম, সারা বাংলাদেশ থেকে ভোটার বানাইলাম, আমার এলাকা থেকে ভোটার বানাইলাম, এখন সেটারও জবাব দিতেছে কিরণ ভাই আমরা ভোট দিতে পারলাম না, কেমনে নির্বাচন হইলো, কি হইলো, খালি লসই করাবেন। বাহ, আর আপনি সেখানে বসে বসে পকেট কমিটি বানায় ফেলছেন, হ্যাঁ, রাইতে রাইতে আপনি ওই বানায় ফেলছেন, আর কয়েকটা ছাগল ধরে আনছেন, এরা কি বুঝে, একবারে বিশাল একটা কমিটি হয়েছে, পাওয়ারফুল একটা কমিটি হয়েছে। কয় টাকা দিচ্ছেন ওদেরকে? আমাদের টাকাই তো দিচ্ছেন ওদেরকে আপনার পক্ষে কথা বলার জন্য, কমিটির পক্ষে কথা বলার জন্য। আপনার টাকার মায়া আছে আর আমার টাকার মায়া নাই, আপনার টাকার দরদ আছে আর আমার টাকার দরদ নাই। ফাইজলামি ছেড়ে দেন। মানে এখন যে কোনো সময় হয়তো ডাক পড়লে চলে যাব, এটা মনে করেন না যে আপনি ধমক মারবেন, আপনার ধমকে আমি কিরণ আপনার সামনাসামনি যদি হতেই হয়, মনে রাখেন আপনার মোটিভেশন এখন খায় না, আমি কিরণ আর খাই না, খাবো না। আর যদি মাপ চেয়ে লাইন মতো আসেন তাহলে মাপ পাবেন। ওই হাতে গোনা কিছু লোক ছাড়া এখন সবাই জানে বিষয়গুলো, সবাই সিংহভাগ মানুষ এখন অবগত। বিশেষ করে আমি আপনাকে আরেকটা অডিও ক্লিপের কথা বলবো, যেটা কয়েকদিন আগে শুনলাম, এই 2 থেকে 3 দিন আগে। মানে অকথ্য ভাষায় কি বাজে ভাবে যে মানে উনি কথা বলতে পারে, এটা আসলে অবাক করার মতো বিষয়। ওনাকে আমরা ভাবছি কি, আর ওনার মুখের ভাষা কি, আপনি শুনছেন কিনা জানি না, খুব বাজে ভাষায় উনি আমি মানে আমি আমি কম করে হলেও 10 বার শুনছি, 10 বার। বলে কি, এটা কে বলতেছে? এটা কি এডিট করলো নাকি বুরহান ভাই? রফিকুল আমিনকে পচানোর জন্য এটা এডিট করছে না আসলেই সত্য? আমার তো এখনো বিশ্বাস হইতেছে না। মানে এই তথ্য প্রযুক্তির যুগে এটা ফরেনসিক টেস্ট করলেই তো বের হয়ে যাবে যেটা এডিট করা না তার ভয়েস। আমার তো এবং এটা কিন্তু আরো বড় অডিও, এটা আরো অনেক, প্রায় 15 থেকে 16 মিনিটের একটা অডিও। এখানে ডায়মন্ডের সাথে মিটিং এর ভিতরে কথার এক পর্যায়ে এই সিচুয়েশনটা আসছে। তো এখানে মানে ওই ওনার ভয়েস এটা না হইলে ফরেনসিক টেস্ট করে দেখা হোক। উনার এই উনার এটা ওনার ভয়েসই, এটা উনার বয়স, এত অপ্রিয় হ্যাঁ হলেও উনার বয়স, সত্য। এতে কোনো সন্দেহ নাই। এবং খুব বাজে ভাবে উনি কি যাক, গালাগালি গুলো করতেছে। ছি, লজ্জা লজ্জা।
এই মানে এটা হইতে পারে? সোশ্যাল মিডিয়াতে ওপেন এখন ঘুরতেছে তার কথা, তার আচরণ, অথচ অথচ কি শিখাইছে আমাদেরকে? আমাদেরকে হ্যাঁ, লিডারশিপ ট্রেনিং করাইছে, আমাদেরকে অ্যাটিটিউড ট্রেনিং করাইছে, আমাদেরকে আপনার ওই যে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করাইয়া উনি এদিকে এখন মানে কি এই আজে বাজে যা খুশি তাই বলতেছে। সি, আসলে আমি এই বিষয়ে আরেকটু বলি। যেহেতু আমাদের শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় আমাদের গুরু, যার কাছ থেকে জীবনে অনেক কিছু শিখেছি, হয়তো সে এই দীর্ঘ 12 বছর সেই জেলখানায় থেকে উনি অ্যাটিচিউড 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 ভুলে গেছে। এজন্যই আমি আমার লেখার মধ্যে বলছি, ভাষাগুলো মিলাতে পারি না, কথাগুলো মিলাতে পারি না। আমি আবারও বলছি, ভাষাগুলো মিলাতে পারি না, কথাগুলো মিলাতে পারি না। মনে হচ্ছে উনাকে ধরেছে পরী কিংবা জিন। আসলে ধরেছে যে উনাকে যে জং ধরেছে। তো এই জন্য আমার ৪৫ লক্ষ পরিবারের কাছে, ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটরের কাছে, আমার সহকর্মীর কাছে, এই বাংলাদেশের প্রত্যেকটা, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে জীবিকার জন্য আজকে এই ডেস্টিনি পিএইচডি বিদেশে ড্রাইভিং করছে, কেউ আপনার হোটেল রেস্টুরেন্টে কাজ করছে, মানে অনেক অনেকে অনেকে পিএইচডিরা ফোন দেয়। অনেকে হ্যাঁ, অনেক ফোন মানবেতর দেয়। জীবনযাপন তো করছে। আমি আমি সকলের কাছে আমি বলবো যে আমাদের যেহেতু সকলেরই গুরু, তার এই কথাগুলো সে যদি বলে থাকে বা বলেও থাকে, তাহলে আমরা ক্ষমার দৃষ্টিতে দেখি। যেন ভবিষ্যতে উনি আরো ট্রেনিং করুক, এখন আমাদের কাছ থেকে ট্রেনিং করুক। কারণ আমরা ছাত্র হয়েছি দেখে কি হয়েছে, যে আমার ছেলে যদি ইমামতি করে আমি তার পিছনে নামাজ পড়তেই পারি। তা ওনার যে ট্রেনিং এর ঘাটতিগুলো হয়েছে, তো আমাদেরকে ডাইকা অর্গানাইজ করুক, আমরা ট্রেনিং করাই, উনি আমাদের কথাগুলো শুনুক। যেমন আজকের এই লাইভে আমার মুখ থেকেও অনেক স্ল্যাশ ল্যাঙ্গুয়েজ বের হয়েছে। তো বের হওয়ার অবশ্যই কারণ আছে, কারণ ধৈর্যের একটা সীমা থাকে। মানুষ যখন ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলে, তখন তার অনেক কিছুই খেয়াল থাকে না। তো আপনার এই যাক, ধরনের কথা বলার আপনার এই ধরনের কথা বলার অধিক আছে। আপনি আপনার বাবার জমি বিক্রি করে টাকা ফেরত দিচ্ছেন, যে টাকা ফেরতের দায়িত্ব মালিক পক্ষের, সেই দায়িত্ব আপনি আপনার বাবার জমি বিক্রি করে ফেরত দিচ্ছেন। তো সেই কথা বলার অধিকার আপনার আছে। 1 একর জমি বিক্রি করছি। বর্তমানে এই 1 একর জমির দাম 1.5 কোটি টাকা আজকের বাজারে। এটার আপনার এই জমি কি তারা দিবে? এই যে ওই মালিক মালিক পক্ষে যারা বড় বড় হাম্বি তাম্বি যে করছে এতদিন, আপনার এই জমির তারা কি ফিরাই দিবে? দিবে না। অতএব আহ আপনার এই ধরনের অধিকার আপনার আছে। জি, তো এই হলো বিষয়। তো বুরহান ভাই, আমি আপনার মাধ্যমে আমার সারা বাংলাদেশের এই লাইভ যারা দেখবে, আমার কথাগুলো আজকে যারা শুনছে বা শুনবে, আমি সকলের কাছে দোয়া চাই, যেন আমি কবরে যাওয়ার আগ পর্যন্ত একজন, আরেকটা বিষয় আমি একটু বলি, আমি যেহেতু ডিএসটিসি ট্রেনার হিসাবে কাজ করছি, আমি সেমিনার করছি, ট্রেনিং করাইছি, এই আপনার বিভিন্ন জায়গায় জায়গায় শত শত লাখ লাখ মানুষকে ট্রেনিং করাইছি। আমার সেমিনার দেখে যারা 5,000 টাকার একটা প্যাকেজও কিনছে, যেন তার পরিবার সে যেন টাকাটা ফেরত পায়। তাহলে কমপক্ষে একটু আশ্বস্ত হব, একটু শান্তি পাবো। আমি কিরণ মারা যাওয়ার পরেও যেন এরা বলবে যে কিরণ ভাইয়ের কথায় টাকা রাখছিলাম, আমি টাকাটা ফেরত পাইছি। এটা চাওয়া। আর এই সারা বাংলাদেশের 45 লাখ মানুষকে এক হয়ে আমাদের অধিকার আদায়ের জন্য আহ্বান জানাচ্ছি। অফকোর্স এইখানে আমি আপনাকে একটা সম্পূরক তথ্য দেই। আপনি যে দেখেন, ইদানিং কিছু তামাশার কথা বলা হইতেছে কি টাকা ফেরতের ক্ষেত্রে আদালতের কোনো নির্দেশনা নাই, এই ধরনের তামাশার কথা কিন্তু বলতেছে। অথচ এই যে হাইকোর্ট যে রায়টা দিল 173/22 সালের যে রায়টা, এই রায়ের ভিতরে কিন্তু এই হাইকোর্ট নিযুক্ত বোর্ডকে ব্যবসায়িক কার্যক্রম চালু এবং বিনিয়োগ ফেরতের ক্ষেত্রে রূপরেখা প্রণয়ন সহ সমস্ত নির্দেশনা কিন্তু ওই হাইকোর্ট নিযুক্ত রায়ের ভিতরে দেওয়া আছে এই বোর্ডের কাছে। তাহলে এখানে ওই আদালত এটা বলে নাই ওই ধরনের গীত গায়া টাকা ফেরত না দিয়ে তালবাহানা করার কোনো সুযোগ কিন্তু নাই। এই ব্যাপারে আপনার বক্তব্য আশা করছি জনাব একে এম কিরণ। একদম সহজ বক্তব্য হলো যে হ্যাঁ, আদালত
নির্দেশনা তো দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু আদালত তো রফিকুল আমিনকে নির্দেশ দেয় নাই। সমস্যাটা তো এই জায়গায়। আর ওই তার যে চামচা বাহিনী আছে যারা খাওয়ার জন্য বৈশা আছে, কোটি কোটি টাকার সম্পদ, আমাদের টাকা পয়সা খাওয়ার জন্য যে বৈশা আছে, রফিকুল আমিন যদি না পায় তাহলে তো ওই চামচাগুলা পাচ্ছে না। এখানে পয়েন্ট হলো এটা, এটা একদম পরিষ্কার। আদালতকে নির্দেশ দিচ্ছে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার জন্য, কিন্তু রফিকুল আমিনকে কি দিছে বুরহান সাহেব? আমি উল্টা আপনাকে প্রশ্ন করলাম, উনাকে কি এই না সুযোগ দিছে যে আপনি ফেরত দেন? না, আমি আপনাকে একটা কথা বলি, যিনি একটা অপরাধী সাজা খেটে বের হইছে, সেই উনাকে টাকা ফেরতের দায়িত্ব রাষ্ট্র দিবে? এটা কি হয়? মানে আপনি এই 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 বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এরকম কোন রেকর্ড আছে যে যিনি অপরাধী নাই, তাকেই আবার সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে? তাইলে এইটা তো নাই। হবে না। রাষ্ট্র তো কোনো ব্যক্তিকে টাকা ফেরতের দায়িত্ব দেয় নাই, দিবেও না। দিছে হলো একটা ইনস্টিটিউটকে। এই ইনস্টিটিউট কোনটা? এই বোর্ড। অথচ এই বোর্ডের কার্যক্রমের বিরোধিতা করার মাধ্যমে আমাদের ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে আমাদেরকে ব্যবসা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং আমাদের বিনিয়োগের টাকা ফেরতের সম্ভাবনা নষ্ট করা হচ্ছে। এই দুইটা এই কাজের মাধ্যমে আমাদের উপরে এক ধরনের জুলুম করতেছে তারা, এই বোর্ডের বিরোধিতা করার মাধ্যমে। আশা করি আপনি বুঝতে পারছেন। টাকা ফেরতের জি। ক্ষেত্রে ওই যে কিচ্ছা কাহিনী যেটা বলে যে এই আদালতের এই রায় নাই, আদালতের সেই রায় নাই, এগুলা বিশ্বাস করেন একদম বোগাস। এই যে হাইকোর্টের যে রায়টা 2022-এর, এই 173-এর 22, এই রায়ের ভিতরে দেখবেন এ টু জেড অল ডিরেকশন, মানে কিভাবে কি কি ফাংশন করবে কোম্পানি, সব এখানে দেওয়া আছে বিস্তারিত। আপনি রায়ের কপিটা আপনি পড়বেন, পড়লে আপনি বুঝতে পারবেন। অতএব বিনিয়োগ ফেরতের ক্ষেত্রে এবং ব্যবসায়িক কার্যক্রম চালুর ক্ষেত্রে আইনত কোনো বাধা ওই 2022 সালের রায়ের পর থেকেই নাই, কিন্তু যথাযথ কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ ব্যাপারে মালিক পক্ষের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে, জনাব কে এম কিরণ। ওই যে কয়েকটা কথা বলছি, যে আপনার আপনার আপনি যে ধরনের কথা এখন বলতেছেন, বা আপনার চেলাপালা যে ধরনের কথা বলতেছে, এগুলো আপনি এগুলো বললে আপনি এটা মনে করেন না যে এখন, আমি শুরুতেও বলছি, লেখার মধ্যে বলছি যে এটা ডিজিটাল যুগ। এখানে আমরা শিক্ষিত মানুষ, আমরা অশিক্ষিত না, এমন না যে আমরা ইংরেজি পড়তে পারি না। আপনি যদি মনে করেন যে আমার এই ডেস্টিনিতে 45 লাখের মধ্যে ওই 25 লাখই হলো মূর্খ আর 20 লাখ এরা বুঝে না, তাহলে আপনি ভুল ট্রেকে আছেন। আপনি ভুল ট্রেকে আছেন। অলরেডি আদালত নির্দেশ আছে টাকা পয়সা দেওয়ার জন্য, এবং হাইকোর্ট নিয়োজিত বোর্ড আছে। আপনি বোর্ডকে হুমকি দিচ্ছেন যেন সামনে অগ্রসর না হয়, বসে থাকে, ডেস্টিনিকে যেন চালু না করা হয়। কিন্তু আমরা বসে থাকবো না। রফিকুল আমিন স্যার, আপনার চেলাদেরকে আপনি এখনো থামান, আর নয়তো মরতে তো হবেই। আপনি ভুলে গেছেন কিনা জানি না, আমি একদিন বলছিলাম যে স্যার মনে হইতেছে যে ইচ্ছা মতো কোবায়া খুন করি। তখন আপনি আমাকে বলছিলেন যে কয়জন রে মারবেন। তখন আমার মাথায় ঢুকছে আসলেই তো কয়জন রে মারবো। তো আপনাকে আবারও বিনীত ভাবে অনুরোধ করছি, আপনাকে আমি অন্তঃস্থল থেকে দোয়াও করছি আপনি সুস্থ থাকেন এবং মানুষের টাকা ফেরত দেওয়ার, বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার সুযোগ করে দেন। প্রতিদিন জবাব দিতে হচ্ছে, আর নয়তো হয়তো ফিল্ডে থাকবো, নয়তো জেলখানায় থাকবো। আর হাইকোর্ট নিযুক্ত বোর্ডের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে, হাইকোর্ট নিযুক্ত আমি বোর্ডের কাছে কিন্তু বল, মানে সবকিছু হাইকোর্ট বোঝা যায় এখন নিযুক্ত হাইকোর্ট নিযুক্ত বোর্ডের বল প্রশান্ত কিন্তু তাদের। প্রশান্ত ভূষণ বড়ুয়া স্যারের অনেক কথা শুনছি। তারা নেটওয়ার্ক মার্কেটিং, এমএলএম এ কোনো বিষয়ে তারা অবগত না হলেও এই ডেস্টিনির বিষয়ে তারা যথেষ্ট আন্তরিক। এবং আমি আল্লাহ মোহাম্মদ হুসাইন স্যারকে, সাইদুর রহমান স্যারকে, গুফরানুল হককে, আমি সকলের আন্তরিকতার ঘাটতি নাই ডেস্টিনি চালুর ক্ষেত্রে। এবং তারা তারা ডেস্টিনির কেউ না, তারপরেও তারা যে আন্তরিকতা এখনো দেখাচ্ছে, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং এই 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে আমি তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, যেন আমরা সঠিক
সঠিক যে কাজটা আছে সেই সঠিক কাজটা তাদের মাধ্যমে যেন আমরা ফিরে পাই। জি, ধন্যবাদ। আমরা আমাদের জি প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি। আমাদের এখন এই টোটাল কার্যক্রমের ক্ষেত্রে যিনি সামনে থেকে লিডিং রোল প্লে করছেন, বোর্ডের বাইরের থেকে, শেয়ার হোল্ডারদের মধ্য থেকে, টোটাল কার্যক্রমটাকে প্রায় গুছিয়ে এনে ব্যবসায়িক কার্যক্রমকে একটা চূড়ান্ত রূপদান করতে যিনি সক্ষম হয়েছেন, কোনো সন্দেহ নাই উনি হচ্ছেন আমাদের একজন অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন। আশরাফুল ওনার আমিন। কাছে ওনার কাছে যদি আপনার পিএইচডি হিসেবে আপনার কিছু চাওয়া থাকে বা বলার থাকে, জনাব আশরাফুল আমিনের আমার উদ্দেশ্যে যদি। আমি কিছুদিন আগে ফেসবুকে উনি একটা পোস্ট করছে, উনি ফেসবুক থেকে বের হয়ে যাচ্ছে। আমি আশরাফ ভাইকে বলবো, স্যার আপনি যখন ডিএসটিসি সিও ময়মনসিংহ থেকে আমাকে আমাকে ডিএসটি তে সম্পৃক্ত করছেন, আমার আপলাইনরা তারা চায় না যে আমি ডিএসটিসি তে সম্পৃক্ত হই, তাহলে তাদের টিমের সাপোর্টটা কমে যায়। আপনি কোথায় যাবেন আশরাফ ভাই আমাদেরকে এভাবে ফেলে রেখে? আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। আশরাফ ভাই আমি আপনার উদ্দেশ্যে বলছি, আপনি আমার মানে মানে কি বলবো, মানে যদি সুযোগ থাকতো যে আপনি যদি বলেন যে কিরণ ভাই আপনি যে আমাকে অন্তর থেকে চাচ্ছেন এটা আপনি কেটে দেখান, আমি এই যে লাইভে বসে আছি একদম ছুরি ধরে কেটে 2 হাত দিয়ে ফাঁক করে দেখাবো যে আপনি আমার অন্তরে আছেন, এবং এই ডেস্টিনির জন্য, এই ডেস্টিনির লাখ লাখ মানুষের জন্য আপনি বর্তমানে, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। আশরাফ ভাই আমি আপনাকে বিনীত অনুরোধ করছি যে আপনি আমাদেরকে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আপনি যেতে পারবেন না। আর যদি হাইকোর্ট নিয়োজিত বোর্ডের সুযোগ থাকে, যেহেতু ওনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওনাকে নিয়োগ করা হয়েছিল, সেই 31শে মার্চ ওনার মেয়াদ শেষ হয়েছে, প্রয়োজনে যদি সুযোগ থাকে আবারও ওনাকে সুযোগ দেন, এটা আমাদের সকলের প্রত্যাশা, এবং সুযোগ দেন। এবং বর্তমানে আশরাফ ভাইকে আমরা বিশ্বাস করি, যদি আশরাফ ভাই আমাদেরকে ধোঁকা দেয় রফিকুল আমিনের মতো, তাহলে কিছুই করার নাই, কিন্তু তারপরেও কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে, এবং আমরা আশরাফ ভাইকে বিশ্বাস করি, হাজার হাজার লাখ লাখ ডিস্ট্রিবিউটর এই আশরাফ ভাইকে বিশ্বাস করে, এবং তার নেতৃত্বের থেকে আমরা সামনে অগ্রসর হতে চাই। যেহেতু রফিকুল আমিন স্যার ডেস্টিনিতে আসার কোনো সুযোগ নাই, আর যদি সে আদালত ফেস করে উনি ভবিষ্যতে আসতে পারে, ওয়েলকাম টু ইউ মিস্টার রফিকুল আমিন, আমরা আপনাকে গ্রহণ করে নেব, সাদরে গ্রহণ করে নেব। এই হলো আমার বক্তব্য বুরহান ভাই। ধন্যবাদ। আমাদের যেহেতু আপনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের একজন দায়িত্বশীল, পিএইচডি ফোরামের দায়িত্বশীল হিসেবে আপনাদের এই পিএইচডি ফোরামের এই 101 জন দায়িত্বশীল পিএইচডির কাছ থেকে আমরা বিনিয়োগকারীরা কি আশা করতে পারি? পিএইচডি ফোরামের পক্ষ থেকে যদি আপনার কিছু আমাদের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন। পিএইচডি ফোরামের প্রত্যেকটা পিএইচডি একটাই চাওয়া, প্রত্যেকটা পিএইচডির একটাই চাওয়া, সেটা হলো যে আমরা ডেস্টিনিকে ফিল্ডে চাই এবং গ্রাহকের টাকা ফেরত চাই। তারা ডেস্টিনির কোটি কোটি টাকা আত্মসাৎ করার চিন্তা নাই, প্রত্যেকেই তার নিজের পকেটের টাকা খরচ করে। বুরহান ভাই আজকে আমি লাস্ট মুহূর্তে একটা কথা বলি, আমার একজন মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির 10 লাখ টাকার শেয়ার হোল্ডার, তাকে আমি, সে ঢাকায় অবস্থান করে, সে নিজেও একজন সদস্য হয়েছে মাল্টিপারপাসের। গতকালকে আমি বলছি যে নূর খান, ওনার স্বপন ভাই, যে স্বপন ভাই আমি যে আজকের দিনে যে আমি ফিল্ডে যাব, ফিল্ডে যাওয়ার জন্য আমার কাছে টাকা নাই, আপনি আমাকে 5,000 টাকা পাঠান। আমার বলতে দেরি হয়েছে, পাঠাইতে দেরি হয় নাই, জানেন? শুধু এই ডেস্টিনির কথা বলছি যে আমার এই জন্য আমার এই কয়েকদিন ফিল্ডে থাকতে হবে, আমার কাছে ঈদ পরবর্তী টাকা নাই, আমার বলতে দেরি হয়েছে, ওনার টাকা পাঠাইতে দেরি হয়নি। আমি আপনার কাছে ওনার এনএফসি কার্ডের জন্য, ওই যে কার্ডটা একটু কি সমস্যা হয়েছে, হচ্ছে না, আপনি চিনতে পারছেন মনে হয় ওনাকে, আপনার কাছেই পাঠাইছি আমি, জানেন? তাহলে যদি বুঝতাম যে আমি স্বপন ভাইয়ের কাছ থেকে যে টাকা নিয়ে আমি বউ বাচ্চা নিয়ে পহেলা বৈশাখ পালন করতেছি, আপনি খোঁজ নিয়ে দেখেন আমি কি করতেছি। আজকের দিনেও আমি এই ডেস্টিনির পিএইচডি এক্সিকিউটিভদেরকে নিয়ে আপনার লাইভ শেষ হওয়ার পরে অপেক্ষা করতেছে,
আমি বলছি যে আমি 1 ঘন্টা একটা লাইভ করব, এরপরে আমি আপনাদের সাথে সাক্ষাৎ করেছি। এই আর কিছুক্ষণ পরেই আবার এই ডেস্টিনির লোকজন আমার কাছে আসবে। তার মানে আপনাদের ময়মনসিংহে পিএইচডি ফোরামের জোরালো কাজ চলছে। অবশ্যই। এবং পিএইচডি ফোরাম, এই পিএইচডি ফোরাম নিয়ে আপনি কথা বলছেন, পিএইচডি ফোরাম কি আজকের পিএইচডি ফোরাম? সেই 12 সালের পর থেকে এই ময়মনসিংহে পিএইচডি ফোরাম তৈরি হয়েছে এবং ঢাকার সেন্ট্রালি পিএইচডি ফোরাম তৈরি হয়েছে। আপনি ডকুমেন্ট চান, আমি ডকুমেন্ট দিতে পারবো। প্রত্যেক থানায় প্রত্যেক এই পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরামের কার্যক্রম আমি নিজে করছি। আর আপনি জেলখানায় বয়ে বয়ে সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু, গ্রিন, ওই সবুজ, লাল, কালো, সাদা বানাইছেন কেমনে? এই মাধ্যম ধরে আপনার কাছে টাকা নেওয়া যায়। আমি আবারও বলছি, ফাইজলামি ছাড়েন, এখনো সময় আছে। অ্যাটিটিউড নষ্ট করতে চাই না। জি স্যার। ডেস্টিনির মূল কাঠামো তো হলো শেয়ার হোল্ডার, পরিচালক, ডায়মন্ড, ক্রাউন, পিএইচডি, এক্সিকিউটিভ, সাইকেল হোল্ডার। এটা হলো চেইন অফ কমান্ড। এই চেইন অফ কমান্ডে কাজ হবে। এর বাইরে কোনো কাজ হলেই তো তখন এই বিশৃঙ্খলা হবে, যেটা ইদানিং আমরা দেখতে পারতেছি। তো আমাদের ইদানিং আমি বুরহান ভাই, আমরা এখনো পিএইচডিরা ডায়মন্ডকে ডায়মন্ড হিসাবে শ্রদ্ধা, ভক্তি যা যা করা দরকার এখনো করি। এই 12 বছরই করছি এবং ভবিষ্যতেও করব। সে ডায়মন্ড, সে অবশ্যই ডায়মন্ড। আমি পিএইচডি, আমি পিএইচডি, আমাকে এখন পর্যন্ত সেই অনারি করে আমি একজন পিএইচডি হিসাবে। তো এই চেইন অফ কমান্ড কি আপনি ভাঙতে চান? না, এই চেইন অফ কমান্ডের ক্ষেত্রে দেখেন কি কাউন্সিলিং করা হয়তো জানেন, বলা হয়তো D2K অ্যাসোসিয়েটস এর নিচে সব ডায়মন্ড, ক্রাউন আপনাদের নিচে জয়েন করবে। এই ধরনের উস্কানিমূলক এবং মানে অবাস্তব, অসঙ্গতিপূর্ণ এবং ফালতু কথাবার্তা বলে এদেরকে মোটিভেশন দেওয়া হয়তো। এগুলো আমার নিজের কানে শোনা এবং আমি চাক্ষুষ সাক্ষী। এই যে দেখেন, এগুলো বলে কিন্তু ফিল্ড নষ্ট করার ক্ষেত্রে কিন্তু এগুলোও একটা কারণ। বলা হয়েছে যে আপনাদের নিচে আপনাদের ডায়মন্ড, ক্রাউন এসে জয়েন করবে। কারণ কি? এইভাবে বলে বলে আমাদের এই আমরা D2K অ্যাসোসিয়েট চিনি না, চিনতে চাইও না। D2K অ্যাসোসিয়েট নিয়ে আপনি কানাডা চলে যান, ওখানে যায়া আপনি সেটাকে এস্টাবলিশ করেন। এই বাংলার মাটিতে ডেস্টিনি 2000 লিমিটেড এস্টাবলিশ থাকবে, এর ব্যতিক্রম কিছু না। এখানে 2000 লিমিটেডের বাইরে কিছু হবে না, কথা খুব পরিষ্কার। ডেস্টিনি 2000 একদম ঠিক কথা। আমি লাইভে আজকের লাইভের মাধ্যমে সারা বাংলাদেশের এই 45 লাখ পরিবারকে আমি জানাচ্ছি, যদি এর ব্যতিক্রম হয় তাহলে পরিণাম ভালো হবে না। এটি আমার সাফ কথা। বুরহান সাহেব, আপনি আজকে আমাকে এই লাইভের সুযোগ দিচ্ছেন। এই বছরের প্রথম দিন, এই পরবর্তী বছরের পূর্বেই যদি বেঁচে থাকি, যেন আমরা দায় মুক্ত হতে পারি, এই প্রত্যাশা আমি আপনার কাছে, আপনার মাধ্যমে আমি সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে, আমার অ্যাসোসিয়েটকে, আমার সহকর্মীকে, আমি বড় হই আর ছোট হই, রাইট অর রং এতক্ষণ যাই বলি না কেন, যেন ডেস্টিনি 2000 এর পক্ষে থাকি। এটি আমার সকলের কাছে আমার বিনীত অনুরোধ। সর্বশেষ প্রশ্ন দিয়ে শেষ করে দিব। অ্যাজ এ ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি, আপনার পূর্ব অভিজ্ঞতার আলোকে এবং বর্তমানে ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের একজন দায়িত্বশীল হিসেবে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আপনার যদি কোনো করণীয় বলার থাকে, বিনিয়োগকারীদের এই মুহূর্তে আসলে করণীয় কি, যদি আপনি এক কথায় একটু বলেন। বিনিয়োগকারীদের করণীয়, বিনিয়োগকারী যারা আছে আমি আপনাকে বলি, প্রত্যেকটা বিনিয়োগকারী আমার দিকে তাকায় আছে, আমাদের দিকে, পিএইচডিদের দিকে তাকায় আছে। এখন পর্যন্ত বিনিয়োগকারীরা শান্ত আছে শুধু পিএইচডির কারণে, মানে আমার কারণে, আর নয়তো আপনার রফিকুল আমিন। কারণ এরকমও 1 লাখ টাকা বিনিয়োগ করছে টি প্যাকেজে, 5 লাখ টাকা বিনিয়োগ করছে আপনার কি বলে টাওয়ার প্যাকেজে, এরকম লাখ লাখ টাকা বিনিয়োগ করছে। আপনার রফিকুল আমিন রে যদি আমরা পিএইচডিরা না থাকি, তাহলে আপনার হাড্ডি মাংসও পাওয়া যাবে না, বলে দিলাম।
খালি এটুকু বলবো যে উনি বৈশাখী টিভিতে বসে যান, কাগজপত্র নিয়ে যান, 200, 300, 400, 500 একত্রিত যান, যে আজকের মধ্যে আমাদের টাকা দেন, নয়তো আমরা এখান থেকে যাব না। আর আপনি পিএইচডি থেকে তোয়াক্কা করেন না, বিনিয়োগকারীরা এমনিতেই বসে রয়েছে, একদম ছিঁড়ে খেয়ে ফেলবে। আমার এক ডিস্ট্রিবিউটরের একটা উদাহরণ দিই। তার বাবা মারা যাওয়ার পরে ওই বিনিয়োগকারী আইসা তার বাড়িতে উঠানে লাশ আটকে রাখছে, টাকা না দিয়ে লাশ দাফন করা যাবে না। বুঝতে পারছেন বিনিয়োগকারীদের কি অবস্থা? হ্যাঁ, আমি ওই দিন ডিটুকে ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠানেও আমি এই কথাটা শুনলাম। এটা আমার টিমেও ঘটছে। আমার টিমে একজন সাইকেল হোল্ডারের এই ঘটনাটা ঘটছে। তো তারা তো আরামে আছে, কিন্তু সাইকেল হোল্ডার পিএইচডি এক্সিকিউটিভদের যে ফিল্ডে সামলাইতে হইতেছে, কি চাপ সামলাইতে হইতেছে, এটা তো তারা জানে না। তারা তো মানে এই বাতাস লাগায় ঘুরতেছে। বুরহান ভাই, আমি যেখানে থাকি, যে গ্রামে আমার বাড়ি, এখানকার সে কোনো সিলভারও হয় নাই। সে এই বাড়ি, সে আজকে কত বছর যাবত সে বাড়িতে আসতে পারে না 8-10 লাখ টাকার জন্য, এখনো আসতে পারে না। আছে, এরকম অনেক আছে। এবং আমার কাছে আসছে ওদেরকে আমি কিছু, চুপ থাকো, তোমাদের টাকা আমার কাছ থেকে বুঝা নিবা। কয় কিরণ ভাই যারা দিছিলাম হ্যাঁ তো আই না। আমি যাকে তুমি দিছিলা সে আসে না, তাতে সমস্যা নাই, কিন্তু ডেস্টিনি মানে তাদেরকে বুঝতে রাখা হয়েছে। এখনো আমি তাদেরকে এভাবে বলে রাখছি। এখনো মাঝে মাঝে দেখা হইলে যে কিরণ ভাই টাকা দেওয়া শুরু হলে কিন্তু জানাবেন, এভাবেই বলে। আমরা এটাই চাই। আমাদের আসলে চাওয়া খুব বেশি কিছু না। আমাদের চাওয়া দুইটা, দ্রুত আমাদের কর্মসংস্থান ফেরত দিতে হবে। সে যেহেতু সব রেডি আছে, স্টেটমেন্ট চালুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে দিতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা আর দেরি করা যাবে না। আর বিনিয়োগ ফেরতের স্পষ্ট রূপরেখা, টাকা ফেরতের সুস্পষ্ট রূপরেখা দ্রুততম সময়ের ভিতরে জানাইতে হবে। আর কোনো নয়ছয় করা যাবে না, আর কোনো দেরি করা যাবে না। তো শেষ মুহূর্তে বিবিধে যদি আপনার কোনো বক্তব্য থাকে এটা দিয়ে শেষ করে দিন জনাব। জি, আরেকবার প্রশ্নটা আরেকবার বলেন। বিবিধে যদি আপনার কিছু বলার থাকে। বিবিধের প্রসঙ্গ হলো, বিবিধে আমি আমার একটাই কথা বিবিধে আসেও, সেটা হলো যে আমাদেরকে রক্ষা করেন। আমরা এখনো, আপনি জেলখানায় ছিলেন, আমরা আরামে ছিলাম, আপনি বের হয়েছেন, কোম্পানি চালু করেন এবং সাধারণ জনগণের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করেন, এবং দ্রুততম সময়ের মধ্যে যারা নিয়োজিত আছে, হাইকোর্টে নিয়োজিত আছে, তাদের মাধ্যমে আপনি সার্বিক সহযোগিতা করেন এবং তারা যেন জনগণের টাকা ফেরত দিতে পারে। এইটাই আমার বিবিধে এটুকুই কথা থাকলো। জি, ধন্যবাদ বুরহানুদ্দিন সাহেব। ধন্যবাদ জনাব AKM সাদিকুর রহমান আখন্দ কিরণ, ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি, ডেস্টিনি 2000 লিমিটেড, ময়মনসিংহ। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি প্রায় দীর্ঘ 1 ঘন্টারও বেশি মূল্যবান সময় দিয়েছেন আপনার যথেষ্ট ব্যস্ততা এবং কাজের ফাঁকে। এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আগামী কোনো একটি প্রোগ্রামে আবারও আপনার মূল্যবান সময় আমরা পাবো, এই প্রত্যাশা রেখে, এবং দ্রুততম সময়ে আমাদের ব্যবসায়িক কার্যক্রম চালু এবং আমাদের বিনিয়োগ ফেরতের রূপরেখা দ্রুততম সময়ের ভিতরে আমাদেরকে জানাতে হবে। এই জোরালো দাবি জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।